নবম শ্রেণীর ছাত্র বন্ধুরা, আমরা গতকালই শুরু করেছিলাম নোঙর কবিতাটি। আজকে নোঙর কবিতার দ্বিতীয় পাঠ অর্থাৎ দ্বিতীয় পর্বের আলোচনা আমরা করব। প্রথম পর্বে আলোচনা করেছিলাম নোঙর কবিতার লেখক অর্থাৎ কবি অজিত দত্ত, তার জীবনপঞ্জি সামান্য ব্যাখ্যা করেছিলাম, আলোচনা করেছিলাম। তারপরে আমরা কবিতাটির মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করেছিলাম। সামগ্রিকভাবে কবিতাটির মাধ্যমে কবি কোন কথা তুলে ধরতে চেয়েছেন আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তা আজকে এই দ্বিতীয় পর্বে, নোঙর কবিতার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কবিতার ভিতরে প্রবেশ করব, অর্থাৎ আমি কবিতাটি পাঠ করে করে তার অভ্যন্তরীণ অর্থ কি, আক্ষরিক অর্থ কি, সেই দিকগুলি আলোচনা করব। এসো আজকের ক্লাস আমরা শুরু করি। নোঙর কবিতা কবি অজিত দত্তের রূপক ধর্মী একটি কবিতা। জীবনের বাধা বন্ধন যা আমাদের জীবনকে এগিয়ে যেতে বাধা দেয়, জীবনের মহত্তর জীবনের দিকে উত্তরণে বাধা দেয়, সেই বাধাকেই নোঙরের প্রতীকে কবি তুলে ধরতে চেয়েছেন। নোঙর শুধুমাত্র ওই নৌকা বা জাহাজকে যে তটে বেঁধে রাখা হয়, লোহার তৈরি বা ধাতব তৈরি যন্ত্র বিশেষ, এখানে শুধু তা নয়, জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতাই হলো নোঙর। কবি বলছেন, পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। দূর সিন্ধু পাড়ি দিতে কবি বেরিয়েছেন, অগ্রসর হয়েছেন, কিন্তু কখন যেন তার নোঙর সেই তটের কিনারেই পড়ে গেছে। কবি দূর সিন্ধু অতিক্রম করার জন্য যাত্রা করেছেন, কিন্তু দৈনন্দিন কর্মকাণ্ড, সাংসারিক ব্যস্ততায় তার জীবনতরী তটের কিনারেই বাধা পড়ে আছে। এই বন্ধনকে মুক্ত করে জীবনতরীকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, কবিও তাই করেন, কিন্তু কার্যক্ষেত্রে আমরা ব্যর্থ হই। জীবনতরীকে আমরা মহত্তর জীবনের দিকে খুব বেশি অগ্রসর করতে পারি না, নিয়ে যেতে পারি না। এই ব্যক্তি জীবনের বাস্তবতা ও পারিপার্শ্বিক প্রতিকূলতার চাপে এগিয়ে যাওয়া যায় না, আমরা পারি না। সে কথাই কবি এই ছত্রের মধ্যে বলছেন, পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তবু থেমে থাকলে তো হয় না, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, অর্থাৎ কাজ আমাদের করে যেতেই হয়, কারণ চলাই জীবনের মন্ত্র, থেমে থাকাই জীবন থেকে হারিয়ে যাওয়া। তাই যতক্ষণ দেহে আছে প্রাণ, সেই সুকান্তের কথায় প্রাণপণে সরাব জঞ্জাল, অর্থাৎ বাধাকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতেই হবে। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে, অর্থাৎ এগিয়ে আমাদের যেতেই হবে, বসে থাকলে চলবে না। তাই সারা রাত ধরে চেষ্টা করে যান কবি। সিন্ধু পাড়ি দিতে চান, নোঙর গেছে পড়ে, তবু তো বসে থাকলে চলবে না, জীবন যন্ত্রণায় স্তব্ধ হয়ে গেলে তো চলবে না, এগিয়ে আমাদের যেতেই হবে। বারবার সেই জীবনতরীকে সামনের দিকে এগিয়ে নেবার চেষ্টা করি, তবুও আমরা ব্যর্থ হই।
কবিও তাই। সাংসারিক মানুষ সংসারের নানা বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। প্রতি মুহূর্তে এগিয়ে যাবার তীব্র বাসনা মনের মধ্যে থাকে। ব্যাকুল হৃদয় মানুষ চেষ্টা করে এগিয়ে যাবার। এই প্রতিনিয়ত যে চেষ্টা, সেটাকেই কিন্তু কবি কাব্যিক ভাষায় বলছেন সারা রাত তিনি দাঁড় টানেন, কিন্তু শেষ পর্যন্ত কি হয়? মিছে দাঁড় টানে, মিছে, অর্থাৎ মিথ্যা প্রতিফলিত হয়। তবু বসে থাকা যাবে না, কারণ থেমে যাওয়ার নাম জীবন থেকে হারিয়ে যাওয়া, মৃত্যুর মাঝে তলিয়ে যাওয়া। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছোটে। এই জোয়ার প্রাকৃতিক নিয়মে ঘটে। আমরা জানি মহাজাগতিক নিয়ম, সূর্য চন্দ্রের আকর্ষণে এই জোয়ার ভাটা হয়। জোয়ার আসে, জোয়ার চলে যায়। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। এই যে জলের আগমন, আনন্দ, আশা, জীবনের উচ্ছ্বাস, জীবনের ভালো দিকগুলি, আবদ্ধ জীবন থেকে মুক্তির কামনা এই আনন্দ উচ্ছ্বাসের মধ্যে আসে। কিন্তু এসে তারা কি করে? আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে, আমাদের জীবনকে একটু নাড়াচাড়া দিয়ে যায়, একটু নড়িয়ে দিয়ে যায়। এই জোয়ার, এই জলের স্রোত, ঢেউ আমাদেরকে আলোড়িত করে, আমাদেরকে এগিয়ে যাবার জন্য উদ্বুদ্ধ করে। কিন্তু এগিয়ে যাব কোথায়? এগিয়ে যাবার দিক তো আমাদের নেই, অর্থাৎ আমাদের নোঙর তো আগেই পড়ে গেছে। তাই সেই ঢেউগুলি, অর্থাৎ বাইরের প্রভাব, এই জোয়ার, ঢেউ, জলস্রোত, প্রকৃতির বিভিন্ন উপাদান, অঙ্গ, যা আমাদেরকে উদ্বোধিত করে, আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে কাজে প্রেরণা যোগায়। কিন্তু নানা প্রকার বন্ধন, বাধা আমাদের জীবন তরিকে এগিয়ে যেতে দেয় না। তাই তারা কি করে? এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে আবার ছোটে। এই তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছোটে, অর্থাৎ আমাদের কাছে তারা আসে, আমরা অনুভব করতে পারি আনন্দ, উচ্ছ্বাস, আমাদেরকে ছুঁয়ে যাবার চেষ্টা করে, বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করে। মুক্ত হবার চেষ্টা করি আমরাও, কিন্তু আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছি সাংসারিক দায়বদ্ধতা, মায়া, মোহ, নানা প্রকার বন্ধনে। তাই আমরা সেখানে তাদের ডাকে সাড়া দিয়ে আমরা চলে যেতে পারি না, তারাই চলে যায় আমাদের কাছ থেকে, আলোড়িত করে। আমরা আলোড়িত হই, কিন্তু অগ্রসর হতে পারি না, এগিয়ে যেতে পারি না। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তাহলে জোয়ার হলো আনন্দ, উচ্ছ্বাস, জীবনের গতিময়তা, কিন্তু জোয়ার চলে যাবার পরেই ভাটার শোষণ সমস্ত আনন্দ, উচ্ছ্বাসকে হতাশায় পরিণত করে। জোয়ারের জল উত্তাল বেগে তটে চলে আসে, ভাটায় সেই জল আবার এগিয়ে যায়, আবার সাগরের দিকে চলে যায়। আনন্দের হাওয়াটা যেন আমাদের দিয়ে গেল, কিন্তু সেটা উপভোগ করতে পারলাম না, কারণ আমরা আনন্দ সাগরে ভাসতে পারলাম না। তাই জোয়ারের পরেই আসে দুঃখ, অন্ধকার, জীবনের গ্লানি, হতাশা। সেই হতাশায় আমরা আবার
আবদ্ধ হয়ে যাই, ডুবে যাই। তাই বলছেন, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোত ছিল যেটা, আনন্দ উচ্ছ্বাস ছিল, যা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু জোয়ার তো চলে গেল, শুরু হয়ে গেল ভাটা। জোয়ারে যে জলোচ্ছ্বাস দেখা যায়, ভাটায় তা স্থিমিত হয়ে পড়ে। কবি প্রকৃতপক্ষে সাংসারিক জীবনের স্বপ্নময় আকাঙ্ক্ষাগুলিকে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাগুলিকে তিনি জোয়ারের ঢেউয়ের প্রতীকে বোঝাতে চেয়েছেন। আর ব্যর্থতাগুলি যা আমাদেরকে হতাশ করে, সেই ব্যর্থতাগুলি হলো ভাটার শোষণ। তাহলে প্রকৃতির মতোই মানব জীবনে, অর্থাৎ প্রকৃতিতে যেমন জোয়ার ভাটা, মানব জীবনেও আশা আকাঙ্ক্ষা স্বপ্নময়তা, তারপর সেই স্বপ্নের পতন, স্বপ্ন ভেঙে যাওয়া, অর্থাৎ নিরাশা, ভাটার শোষণ। তাহলে প্রাকৃতিক ঘটনাকে রূপকের মাধ্যমে মানব জীবনে তুলে এনেছেন কবি। অথবা অন্যভাবে বলা যায়, প্রকৃতির নানা অনুষঙ্গকে মানব জীবনের সঙ্গে তুলনীয় করেছেন। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাধা, নোঙরের কাছি বাধা, তবু এ নৌকা চিরকাল। তাহলে যতই চেষ্টা করি, যতই বাণিজ্য তরী নিয়ে আমি যাত্রা করি, বাণিজ্য তরী মানে শুধু ব্যবসা বাণিজ্যের কথা নয়, আমাদের জীবন তরী, জীবনের নানা পসরা নিয়ে আমরা নৌকায় করে, তরীতে করে, অর্থাৎ জীবনটাই একটা তরী, সেই তরী এই ভবরূপ সাগরে ভেসে চলেছে। যতই আমরা এগোবার চেষ্টা করি, কিন্তু কিছুতেই এগোতে পারছি না, নোঙরের কাছি বাধা, তবু এ নৌকা চিরকাল। আবহমান কাল ধরেই এই জোয়ার ভাটা, বাধা, বিঘ্ন, মানসিক দ্বন্দ্ব চলে আসছে। এটা আজকের কথা নয়, যুগ যুগ ধরে মানব সভ্যতায় তথা এই ভবসাগরে যারা যাত্রা করেছেন, তাদের জীবনে এমন ঘটনাই ঘটে চলেছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা এ নৌকা চিরকাল। তাহলে সাংসারিক দায় দায়িত্বের বন্ধনে আবদ্ধ কবি মন, বন্ধন কেটে পাড়ি দিতে চান স্বপ্ন লোকে। অচেনা অজানা কে জানতে, অচেনাকে চিনতে, সেই জগতে সন্ধানে বেরিয়ে পড়তে চাই, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হয়, সম্ভব হয়ে ওঠে না। কারণ সামাজিক সাংসারিক মায়া মোহ বন্ধনকে ছিন্ন করে আমরা মহত্তর জীবনের দিকে এগোতে পারি না। জীবন্তরিতাই নোঙরবদ্ধ হয়েই থাকে, নোঙর মুক্ত হতে পারে না আমাদের এই জীবন্তরী। স্রোতের বিদ্রুপ শুনি, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। জীবনে চলার চেষ্টা করি, কিন্তু সেই তো আমরা এগোতে পারি না। প্রতি মুহূর্তে নানা প্রকার সংঘাত ঘটে চলেছে জীবনের মধ্যে। তার ফলে সেই মহত্তর জীবন থেকে আমরা হারিয়ে যাই। আমরা কোনো কিছু করবার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাই।
জলস্রোতরূপী জীবন প্রবাহে মানুষ দাঁড় টেনে, অর্থাৎ হাল শক্ত করে হাল ধরতে হয়, দাঁড় টানতে হয়, এগিয়ে চলতে চায়। কিন্তু মায়া মোহরূপ সংস্কারের টানে নিজেকে সমর্পণ করতে পারি না সেই মহত্তর জীবনে। যেমন তটে বাঁধা নৌকায় ঢেউগুলি আছড়ে পড়ে, আবার তারা চলে যায়, অর্থাৎ বিদ্রুপ করতে থাকে যেন ঢেউগুলি, যে আমি এলাম, দেখো তোমাকে ধাক্কা মারলাম, কিন্তু তুমি এগোতে পারছো না। উপহাস করছে সেই ঢেউগুলি। আমাদের সাংসারিক জীবনেও তাই ঘটে। আমরা কোনো কিছু করতে যাই, কিন্তু করতে গিয়েও যদি ব্যর্থ হই, তাহলে নানা প্রকার ঢেউ, নানা প্রকার বিদ্রুপ আমাদের দিকে ধেয়ে আসে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় যে তুমি ব্যর্থ। তাহলে এই স্রোত নৌকাকে বিদ্রুপ করে আবার সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর জীবনের ক্ষেত্রে সেটি কি হয়? একইভাবে জীবনের নানা ব্যর্থতাও এই জীবনকে যেন বিদ্রুপ করে। তাই কবি বলছেন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। দ্বার নিক্ষেপ করি, স্রোত তার নিজের মতো কাজ করে চলে, কিন্তু আমরা স্রোতকে ঠেলে এগিয়ে যেতে পারি না। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আমরা জানি একটা সময় যখন কম্পাস আবিষ্কৃত হয়নি, যখন এই আধুনিক সভ্যতায় আমরা প্রবেশ করতে পারিনি, তখন যারা নৌকো চালাতো, জাহাজ চালাতেন নাবিকেরা, তারা আকাশের ধ্রুব তারাটাকে লক্ষ্য করতেন, দিক নির্দেশ করে। তারা দিক নির্ণয় করতে পারতেন, তাদের এগিয়ে যেতে সুবিধা হতো। তো এখানে সেই তারার দিকে তাকিয়ে, অর্থাৎ এটা লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা আমাদের দিকটা নির্দেশ করি, আমরা এগিয়ে যাবার চেষ্টা করি, দিকের নিশানা করি, কিন্তু সবই ব্যর্থ। মানব জীবনকে এখানে নৌকার সাথে তুলনা করেছেন কবি। তাই বারবার বলছি জীবান্তরী। এই নৌকা কাছি নোঙরের বন্ধনে তটে বাঁধা পড়ে আছে। তাহলে নোঙর হলো আবদ্ধতা, কাছি অর্থাৎ যা দিয়ে নোঙরটাকে বেঁধে রাখা হয় নৌকার সাথে, মায়া মোহরূপ বন্ধন, যা জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না কিছুতেই। ইচ্ছে থাকলেও আমরা শেষ পর্যন্ত সফল হই না। মায়ারূপ শিকল আমাদেরকে আবদ্ধ করে রাখে। তাই যতই আমরা তারা দেখে দিক নির্ণয় করার চেষ্টা করি, এগিয়ে যাবার চেষ্টা করি, সেই বন্ধন কেটে বেরিয়ে পড়ার চেষ্টা করি বিরামহীন ভাবে, ততই বিরামহীন দাঁড় টানা। অবিরাম আমরা চেষ্টা করে যাচ্ছি। কবি কোথাও বলছেন সারা রাত, কখনো বলছেন অবিরাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সেই চেষ্টা ব্যর্থই হয়। মুক্তির আকাঙ্ক্ষা আমরা করি, কিন্তু মুক্তি পাই না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তাহলে বাণিজ্য তরি নিয়ে যাত্রা করছি, জীবনের পসরা সাজিয়ে আমরা যাত্রা করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিফল হই। নৌকাকে মানব জীবন আর তট হলো সংসারের অবয়ব, সাংসারিক জীবনের পরিসীমা অবয়ব। এই নানা বন্ধন তাতে আটকা পড়ে থাকি আমরা। এই নোঙর হচ্ছে সেই বন্ধন। জীবন
রূপ তরি সেই বন্ধনে আটকে আছে। বন্ধন কেটে আমরা মুক্ত হবার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত মুক্তি আসে না। যেমন মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে। কবি রবীন্দ্রনাথের জানা এই কবিতা, এই কথাটি এখানে আবার রণিত হচ্ছে। মুক্তি আমাদের নেই, সাংসারিক বন্ধন থেকে আমাদের মুক্তি নেই, কারণ আমাদের জীবন তরি এগিয়ে যাব কোথায়, নোঙর পড়ে গেছে একদম প্রথমে। তাহলে এইভাবে নোঙর কবিতাটি আমাদের জীবনের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যতই আমরা চেষ্টা করি না কেন, এই নোঙর এর বন্ধনকে এগিয়ে যেতে, আমরা বন্ধন কেটে এগিয়ে যেতে আমরা পারি না। তাহলে দূর সিন্ধু পাড়ি দিতে চেয়েছেন কবি, অথচ নৌকার অগ্রসর হয় না। তাহলে এখানে নৌকা, কাছি, নোঙর, এগুলো বিভিন্ন রূপকের মাধ্যমে আমাদের জীবনে দেখা যায়। অর্থাৎ কবি এই কথাগুলিকে রূপক হিসেবে ব্যবহার করেছেন জীবনের অবয়বে। আমরা চেষ্টা করি কিন্তু এগোতে পারি না। তাহলে বন্ধুরা, কবিতাটি আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা যতই চেষ্টা করি, সারা রাত ধরে দাঁড় টানি, কিন্তু তা মিছে হয়ে যায়। তবু সারা রাত দাঁড় টানি, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। কারণ থেমে থাকাতে যাবে না, থেমে থাকার নাম তো হারিয়ে যাওয়া, মৃত্যু। আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে। এগিয়ে যেতে পারি বা না পারি, চেষ্টা আমাদের অনবরত করে যেতেই হবে। কিন্তু বন্ধনে আবদ্ধ হয়েই আমরা থাকি। তাহলে কবিতাটির বিষয়বস্তু এবং কবিতাটির অভ্যন্তরীণ ব্যাখ্যা তোমাদের কাছে করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-4টি প্রশ্ন তোমরা লিখে নাও। প্রথমে আমি কটি ছোট প্রশ্ন বলি, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। 60টি শব্দের মধ্যে লিখতে হয়। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে বলতে কবি কি বুঝিয়েছেন? নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে বলতে কবি কি বুঝিয়েছেন? তারপর ভাটার শোষণ, তারপর ভাটার শোষণ, এই ভাটার শোষণ কথাটির তাৎপর্য আলোচনা করো। ভাটার শোষণ কথাটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, তাৎপর্য লেখো। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এবার 2টো বড় প্রশ্ন নিয়ে নাও। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তবু কথাটি কবি কেন ব্যবহার করেছেন? উদ্ধৃত অংশের মাধ্যমে কবি জীবনের কোন সত্যকে তুলে ধরতে চেয়েছেন? তবু কথাটি কবি কেন ব্যবহার করেছেন? উদ্ধৃত উক্তির মাধ্যমে বা উদ্ধৃতাংশের মাধ্যমে কবি জীবনের কোন সত্যকে তুলে ধরতে চেয়েছেন? নেক্সট, নোঙর কবিতাটি রূপক কবিতা কিনা আলোচনা করে বুঝিয়ে দাও। নোঙর কবিতাটি রূপক কবিতা কিনা আলোচনা করে বুঝিয়ে দাও। তাহলে এই প্রশ্নগুলো করলেই মোটামুটি সামগ্রিকভাবেই কবিতাটি বিষয়বস্তু, অভ্যন্তরীণ অর্থ প্রভৃতি ব্যাপারগুলো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে বন্ধু, নোঙর কবিতা কবি অজিত দত্তের, তার 2টি পর্বে আমরা আলোচনা করলাম এবং নোঙর কবিতার আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থেকো।